আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি নতুন গল্প। একজোড়া ফিনিক্স পাখি নাম চেঞ্জ করে স্ববনৃত্য নাম রাখা হয়েছে, যার অর্থ মৃত্যু নিয়ে উন্মাদ খেলা। এটা মূলত মাফিয়া, রেড ফ্ল্যাগ, ব্ল্যাক ফ্ল্যাগ চরিত্র, টক্সিক রোম্যান্স টাইপের গল্প যাদের পছন্দ তারা এই গল্পটা শুনতে পারো। আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের। তো চলো শুরু করা যাক। আমার যখন মাত্র 5 বছর বয়স, তখন আমার থেকে গুনে গুনে 11 বছর বড় এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয় আমার পরিবারের মানুষগুলো। নিশুতি রাত, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি বাস ছুটে চলেছে নির্জন হাইওয়ের বুকে। চারিদিকে গভীর নীরবতা, কেবল মাঝে মাঝে জানালার কাছে এসে পড়ছে সামনের গাড়ির হেডলাইটের ঝলকানি। অনাহত স্মৃতির মতো হঠাৎ হঠাৎ চোখে এসে পড়ে। যাত্রীদের অধিকাংশই ক্লান্ত, ঘুমের কোলে ঢলে পড়েছে। নিস্তব্ধ সেই বাসের মাঝামাঝি সারিতে জানালার পাশে বসে আছে এক তরুণী, চুপচাপ নিঃশব্দ, মুখে মাস্ক, চোখজোড়া গভীর, তীব্র, অভিজ্ঞতায় ঘন। হাতে ধরা একটা পুরনো ডায়েরি, পাতাগুলোর কিনারা নরম হয়ে এসেছে বারবার ছোঁয়ায় আর ব্যবহারে। মেয়েটি ধীরে ধীরে ডায়েরি খুলে নেয়, কাঁপা কাঁপা হাতে কলম ছোঁয়ায় পাতায়, নিঃশব্দে লেখা শুরু করে উক্ত কথাটি। কলমের ডগা থেমে থাকে এক মুহূর্ত, তারপর মাস্কটা একটু নামিয়ে এনে নাকের ডগায় তুলে দেয়। শ্বাস টেনে গভীরভাবে, যেন নিজেকে প্রস্তুত করছে আরও কিছু কঠিন সত্য লিখে ফেলার জন্য। তারপর আবার শুরু ডায়েরির পাতায় কলম চালায়। বিয়ে একটা শব্দ, যার মানে তখনও জানতাম না। বিয়ে তো হয়ে যায়, কিন্তু সেই বিয়ের দিন রাতে ঘটে এক বিভীষিকা। আমার স্বামী, যে তখন মাত্র 16 বছরের কিশোর, আমার উপর গুলি চালায়। আমি কোনোভাবে বেঁচে যাই, কিন্তু আমার বাবা, তিনি আর ফিরে আসেননি। আমাকে বাঁচাতে যেয়ে তিনি গুলিবদ্ধ হন। আমার চোখের সামনেই বাবার নিথর দেহ পড়েছিল। আমি শুধু চিৎকার করেছিলাম। তারপর সেই ছেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, আর আমি রয়ে যায় আমার আর আমার মায়ের জীবনে এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। এই পর্যন্ত লিখে তরুণীটির আঙুল হঠাৎ কেঁপে ওঠে। পাতার উপর ছড়িয়ে পড়া কালি ছুঁয়ে দেখে চোখের কোণে জমে ওঠা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ল গালে, অজান্তেই। এ যেন নিঃশব্দে ফেটে পড়া এক না বলা আর্তনাদের ধারা, যা জমেছিল বছরের পর বছর। চোখ মুছে আবার কলম চালায়। বাবার মৃত্যুতে মা যেন মুহূর্তেই বুড়িয়ে গেলেন। এক গভীর রাতে মা আমাকে নিয়ে পালিয়ে গেলেন শহর ছেড়ে। আমরা চলে গেলাম এমন এক জায়গায় যেখানে আমাদের কেউ চেনে না, জানে না। শুরু হলো নতুন জীবন অজানার গহ্বরে। আমি ধীরে ধীরে বড় হতে থাকলাম, কিন্তু হৃদয়ের সেই ক্ষত কোনোদিন শুকায়নি। আর আজ এত বছর পর আমি আবার ফিরেছি সেই শহরে। জানি না কি অপেক্ষা করছে সেখানে আমার জন্য। আমি শুধু একটাই প্রার্থনা করি, আমার অতীত যেন শুধু অতীত থাকে। আমি ফিরতে চাই না সেই জায়গায় যেখানে আমার শৈশবটা গুলিতে বিদ্ধ হয়ে পড়ে আছে। ডায়েরির পাতা ধীরে বন্ধ করে সেই তরুণী ঘাড় ঘুরিয়ে তাকায় পাশের সিটে ঘুমিয়ে থাকা নারীর দিকে। তার মা, 45 ছুঁই ছুঁই বয়স, কিন্তু চোখে মুখে 60-এর ছাপ পড়ে গিয়েছে। অসুস্থতা, চাপ আর বেঁচে থাকার লড়াই তাকে নিঃশেষ করে দিয়েছে। তরুণীটি এক গভীর নিঃশ্বাস নিয়ে জানালার দিকে তাকালো। বাইরের নিঃশুদ্ধ অন্ধকার ভেদ করে চাঁদের আলোয় কাছে প্রতিফলিত হলো এক চেনা মুখ। সেই মুখে নেই শৈশবের কোমলতা, নেই যৌবনের উচ্ছ্বাস, আছে কেবল এক নীরব সহ্য, এক দীর্ঘ লড়াইয়ের ছায়া। তাকে যেন সময় নয়, যন্ত্রণা বড় করেছে। চোখের জল চিকচিক করে উঠলেও সে আর কাঁদে না। অশ্রুর তো একসময় ক্লান্তি আসে। তার চোখের গভীরে জমে থাকা অতীতের দহন শুধু একটি প্রার্থনা করে। নিঃশব্দে, নিঃস্বরে হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয় সেই মিনতি। সেই অতীত যেন শুধু স্মৃতি হয়েই থাকে, বাস্তবে আর কখনো যেন ফিরে না আসে। বর্তমান বিশ্বের 7টি মহাদেশের মধ্যে উন্নত অর্থনৈতিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম শীর্ষে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রে মোট 50টি রাজ্য রয়েছে। এর মধ্যেও বিশেষভাবে আলাদা করে হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়া রাজ্য, যা শুধু অর্থনৈতিকভাবেই নয়, সাংস্কৃতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক প্রভাবের দিক থেকেও যুক্তরাষ্ট্রের অন্যতম চালক শক্তি।
ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলস শহরটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ জনবহুল ও প্রভাবশালী শহর। যদিও এই শহর বিখ্যাত তার হলিউড ফ্যাশন, প্রযুক্তি এবং গ্ল্যামারের জন্য, কিন্তু এর আড়ালেই গড়ে উঠেছে এক আন্ডারগ্রাউন্ড অপরাধ বিশ্ব, যেখানে সংগঠিত হয় নানা রকমের অবৈধ ব্যবসা ও অপরাধমূলক কার্যকলাপ। লস অ্যাঞ্জেলস শহরটি বহু দশক ধরেই অপরাধ জগতের এক গভীর শিখরে পরিণত হয়েছে। এখানে সক্রিয় রয়েছে লাতিন আমেরিকার গ্যাং, ভয়ঙ্কর মেক্সিকান ড্রাগ কার্টেল এবং নানা আন্তর্জাতিক অপরাধ চক্র। এই গোষ্ঠীগুলো শহরের ভৌগোলিক অবস্থান, বিশেষত প্রশান্ত মহাসাগরীয় বন্দর, সীমান্তবর্তী পথ এবং বৈচিত্র্যময় অভিবাসী জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে গড়ে তুলেছে এক জটিল সুসংগঠিত অপরাধ সাম্রাজ্য। এই অপরাধ চক্রের মাধ্যমে প্রতিনিয়ত ঘটছে মাদক পাচার ও সরবরাহ, মানব পাচার ও যৌন বাণিজ্য, অবৈধ অস্ত্রের লেনদেন, জুয়ার সিন্ডিকেট, কালো টাকার লেনদেন এবং মানি লন্ডারিং। এই চক্র থেকে সৃষ্টি বিপুল পরিমাণ কালো টাকা গোপনে প্রবাহিত হচ্ছে নগর জুড়ে। রিয়েল এস্টেট কেনাবেচা, জমির অধিকার গ্রহণ, অবৈধ ব্যবসাকে বৈধ অঙ্গীকারের রূপান্তর, এমনকি রাজনৈতিক সংযোগ ও প্রভাব বিস্তারের ক্ষেত্রেও এই অর্থ ব্যবহার করা হচ্ছে। ফলে এই শহরে এমন অনেক ব্যক্তি বা গোষ্ঠী গড়ে উঠেছে যারা অবৈধ পথে ধনী হয়েছে, কিন্তু সমাজের দৃষ্টিতে তারা প্রভাবশালী নাগরিক হিসেবে পরিচিত। তাদের গাড়ি বাড়ি বিলাসবহুল, যা জীবনযাপনীয় রাজকীয়, আর সম্পর্ক জড়িয়ে রয়েছে প্রশাসনের শীর্ষ মহল পর্যন্ত। কিন্তু তাদের উজ্জ্বল মুখোশের নিচে জমে আছে অপরাধ, ধোঁকাবাজি এবং এক নিঃশব্দ সহিংসতা। নিস্তব্ধ শীতল গা ছমছমে নিশুতি রাত, ঘড়ির কাঁটা ঠিক 12:17 ছুঁই ছুঁই করছে। লস অ্যাঞ্জেলস শহরের এক জনমানব শূন্য বিস্তৃত প্রায় প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রহস্যে মোড়া দ্য স্যাঙ্গুইন সেলার বার। বাইরে ঝুলছে এক বিশাল রক্তলাল বাতি, যার চিকিমিকি আলো অন্ধকারের বুক চিরে ছড়িয়ে দিচ্ছে এক অস্বস্তিকর লাল আভা। বারের বাইরে নীরবতা, কিন্তু ভেতরে যেন উল্টো এক জগৎ। চোখ ধাঁধানো ঝলমলে আলো, অশ্লীল হাসির প্রতিধ্বনি, দামি ওয়াইনের গ্লাসে প্রতিফলিত অসংখ্য মুখোশ, যেন এক অশুভ নাট্যমঞ্চ। এই জৌলস, এই আলোকসজ্জা আর ঠোঁটে লেগে থাকা মেকি হাসি মুহূর্তের জন্য বুঝে বোঝাতে চাই এই শহরের মানুষরা সুখী, দক্ষিণ, আরামপ্রিয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এ এক বিভ্রান্তিকর মায়াজাল। যে শহরটা দিনে অভিজাততার মুখোশ পরে হাঁটে, রাতের অন্ধকার নামলেই সেটা রূপ নেয় পাপের তীর্থক্ষেত্রে। রাত হলে বিলাসবহুল গাড়িতে চেপে এখানে আসে শহরের নামিদামি মানুষজন, ধনকুবের, রাজনীতিবিদ, শিল্পপতি, অপরাধ জগতের নেপথ্য কুশীল। তাদের চোখে ঘুম নেই, কপালে ক্লান্তির রেখা নেই, শুধু লালচে দৃষ্টিতে জ্বলজ্বল করে শিকার আর ভোগের অসীম বাসনা। দ্য স্যাঙ্গুইন সেলার বারের একটি গ্লাস ওয়াইনের দাম হতে পারে হাজার হাজার ডলার, কিন্তু কখনো কখনো সেই ওয়াইনের নিচে লেখা হয়ে যায় কারোর মৃত্যুদণ্ড। আবার কখনো চুক্তিপত্রে স্বাক্ষর হয়ে যায় এক নতুন সর্বনাশের পরিকল্পনা। এখানে কেউ কাউকে সত্যিকার অর্থে চেনে না, চেনে শুধু টাকা, ক্ষমতা, প্রতারণা আর হিংস্রতা। ভেতরে ঢুকতেই একে একে খুলে যায় মুখোশের পেছনের মুখ। যারা বাইরের দুনিয়ার ভদ্রলোক, তারা এখানে নিছক এক একটা হিংস্র পশু। এই জায়গায় ভদ্রতা একটি সাজানো মুখভঙ্গি, মায়া, মমতা এখানে নিষিদ্ধ শব্দ। এখানে চলে শুধু উন্মাদনায় মোড়া হিংস্র নৃত্য। সন্ধ্যা নামার সাথে সাথে শহরের স্যুটবুট পরা ভদ্রলোকেরা বুক ফুলিয়ে প্রবেশ করে এই বারে। সাথে থাকে ওয়েস্টার্ন পোশাকে লাল ঠোঁটের লাস্যময়ী সুন্দরী। আজও অন্যদিনের মতো একে একে ভেতরে প্রবেশ করছে রাজনীতির পর্দার আড়ালের মানুষ, প্রভাবশালী মাফিয়া লর্ড, নামিদামি ব্যবসায়িক চক্রের প্রধান, যারা বাইরের সমাজের গর্ব, কিন্তু এখানে এই বারে তারা এক একজন ভয়ঙ্কর নাটকের চরিত্র। তবে এই বারে প্রবেশ করা সহজসাধ্য নয়। দরজার ওপারে যে জগৎটা বিস্তৃত, তা সকলের জন্য নয়। তার জন্য চাই একটি বিশেষ অনুমতি কার্ড। একে শুধুই কার্ড বললে ভুল হবে। এটা একরকম ক্ষমতার প্রতীক,
এক নীরব অথচ অদৃশ্য অস্ত্র। এই কার্ড থাকে কেবল তাদের হাতে, যাদের শিরায় শিরায় অন্ধকার রাজনীতির বিষ ধাবমান, যাদের আঙুলের ফাঁকে লেগে থাকে রক্তের ছোপ, আর যাদের মুখে সর্বক্ষণ পড়া থাকে নির্মোহন এক রক্তহীন মুখোশ, চতুর, ঠান্ডা এবং নিঃশব্দে ভয়ঙ্কর। এখানে ঢোকার অধিকার মানে এক ধরনের স্বীকৃতি। ইউ বিলং টু দ্য সাইলেন্ট ওয়ার্ল্ড, ওয়ার লাইট ইটসেলফ ইজ ডার্কনেস অ্যান্ড ডার্কনেস ইজ দ্য অনলি লাইট। বারের একটা ভিআইপি কক্ষে ম্লান আলো আর দামি সুগন্ধিতে মোড়ানো। রুমের অভ্যন্তরে এক বিলাসবহুল বেডে সফেদ লাস্যময়ী সুন্দরী এক রমণীর সঙ্গে অন্তরঙ্গে মেতে আছে এক পুরুষ। পুরুষটির বয়স নির্ধারণ করা দুঃসাধ্য। বিলাসিতা যখন কারো নিত্য সঙ্গী হয়, তখন বয়স যেন তার গা ছেড়ে পালায়। তবুও চোখের কোণে সূক্ষ্ম ভাঁজ আর কণ্ঠে গম্ভীর্যে বোঝা যায় সে 40 পেরিয়ে এসেছে বহু আগেই। তবে এখনও সে এক ক্ষমতাবান পুরুষ, যার চোখে মুখে খেলে বেড়ায় অর্জনের আত্মবিশ্বাস আর সর্বনাশের ঠান্ডা নির্লিপ্তি। দ্য স্যাঙ্গুইন সেলার বারের সামনে এসে থামল ব্ল্যাক মার্সিডিজ। চারিপাশ নিঃশব্দ। কুয়াশায় মোড়া রাতের আবরণে গাড়িটির আবির্ভাব যেন এক অশরীরী আত্মার আবাহন। বারের রক্তলাল আলোয় তার গা বেয়ে ছড়িয়ে পড়ল রহস্যময়তা, ঠিক যেন অন্ধকার কোনো রাজপথ ছিঁড়ে উঠে আসা এক অভিশপ্ত বার্তা। ধীরে খুলে গেল ড্রাইভারের সাইড ডোর। লেস আপ ব্ল্যাক কাম্বার্ড বুট পরা একজন নামলো পিচঢালা রাস্তায়। তারপর ট্যাকটিক্যাল গ্লাভস পরা একটি বলিষ্ঠ হাত দরজার কিনারায় ভর দিয়ে নামলো এক সুগঠিত রহস্যময় যুবক। নিস্তব্ধ রাত্রিকে চিরে তার আগমন যেন নেমে আসা কোনো এক দুর্যোগের পূর্বাভাস। তার পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট, মাথায় চিপানো হুডিতে ঢাকা মুখ, কিন্তু হাঁটার ছন্দময় দৃপ্ততায় শরীরী ভঙ্গিমায় ফুটে ওঠে সে যেন সন্ধ্যার অন্ধকারে জন্ম নেওয়া এক অনাহূত ছায়া পুরুষ, যার প্রতিটি পা ফেলে আসা পথের বাতাসে জমাট বাঁধে আতঙ্ক। উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। তার পদক্ষেপে ধ্বনি নেই, কিন্তু অনুভূতি হয় যেন মাটির নিচে কাঁপুনি বয়ে যায়। বারের মূল প্রবেশপথে দাঁড়ানো দুজন সশস্ত্র সিকিউরিটি গার্ড পথ রোধ করল পেশাদারিতার ভঙ্গিতে। একজন এগিয়ে এসে বলল, সরি, মে আই সি ইউর অথরাইজেশন কার্ড প্লিজ। কণ্ঠে পেশাগত দৃঢ়তা থাকলেও চোখে কৌতূহল আর একরাশ সতর্কতা। যুবকটি থেমে দাঁড়ালো এক নিঃশব্দ মুহূর্ত, তারপর ধীরে ধীরে অত্যন্ত সংযত ভঙ্গিতে সে মাথা থেকে হুডি নামালো। তার কালো চকচকে সিল্কের চুল এক ঝটকায় নেমে এলো কপাল ছাড়িয়ে ঠিক মুখের ওপর। সেই চুল যেন ঘুম ভাঙানো নদীর ঢেউ, অথচ মোহনীয়। ঘাড় ছুঁয়ে নামার সেই ঢেউ খেলানো চুল তার কানজোড়া ঢেকে রেখেছে খানিকটা, তবুও চুলের ফাঁক গলে ব্ল্যাক নাইফ শেপ কানের রিংটা লাল আলো ঝলমল করে উঠল। সে এক হাতে চুল সরাতে মুখটি উন্মুক্ত হলো। ডিম্বাকৃতির এক অপরূপ মুখায়ব, উজ্জ্বল ফর্সা চোয়ালে খোঁচা খোঁচা চাপদাড়ি। তার ঠোঁট দুটি গোলাপি পাপড়ির ন্যায় চিকুন, পাতলা, কোমল। সরু অথচ দৃঢ় নাকটি তার ব্যক্তিত্ব আনে একরাশ দৃঢ়তা। তার মোটা নিখুঁতভাবে বাঁকানো কালো ভুরু, বাম ভুরুর কিনারায় আঁকাবাঁকাভাবে জড়িয়ে আছে রূপালি রঙের এক বক্র ধাতব অলংকার, যেন নিঃশব্দে হামাগুড়ি দিতে থাকা কোনো রূপালি সাপ। কিন্তু যা সত্যি থমকে দেয় তা তার চোখ, একজোড়া গভীর হ্যাজেল চোখ, যেখানে বাদামি সবুজ আর সোনালি রং মিশে তৈরি হয়েছে এক অদ্ভুত রহস্যময় দিগন্ত। আলো পড়লেই চোখের রং বদলে যায়, কখনো তা গ্রীষ্মের শুকনো পাতার মতো উষ্ণ, আবার কখনো জ্যোৎস্না ঘেরা নদীর মতো ধোঁয়াটে রহস্যে ঘেরা। আর যখনই কারোর চোখ সেই চোখের গভীরতার মুখোমুখি হয়, মনে হয় এই দৃষ্টির নিচে কোনো মিথ্যা, কোনো গোপনীয়তা আর রক্ষা পাবে না। যেন সে চোখ দুটো এক নিঃশব্দ সত্যবাণী, যা মুখে উচ্চারিত না হলেও সব বুঝে ফেলে। তার দৃষ্টি এতটাই শীতল যে চোখ পড়তেই সিকিউরিটি গার্ডদের বুকের ভেতর কাঁপন ধরে গেল। সেই চোখের দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া কঠিন। তার বরফ শীতল দৃষ্টিতে গার্ডদের দিকে তাকানো মাত্রই যেন কয়েক সেকেন্ডের নিস্তব্ধতায় চারিপাশের বাতাস ভারী হয়ে উঠল। তারপর বলিষ্ঠ সুদর্শন যুবকটি আবার মাথায় হুডি তুলে নিল।
তার চোখের দিকে তাকাতেই সিকিউরিটি গার্ডদের গলা যেন একসাথে শুকিয়ে গেল। তীব্র অথচ শীতল দৃষ্টির সেই চোখজোড়া ছিল যেন হিমাবাহের তল থেকে উঠে আসা কোনো নীরব আতঙ্ক, যেখানে আলো ঢুকলেও ফিরে আসে না। যুবকটিকে চিনতে পেরেই অবচেতন গার্ডদের হৃদকম্পন মুহূর্তে বেড়ে যায়, মাথার ভেতরে ধক ধক করা নিস্তব্ধতা। গার্ডদের একজন শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ধরা গলায় ফিসফিসিয়ে বলল, সরি স্যার, ডিডেন্ট রিকগনাইজ ইউ। কোনো সাড়া নেই। যুবকটি নিঃশব্দে পা বাড়ালো সামনে বাড়ির কালো রহস্যে ঘেরা দরজার দিকে। আর তখনই আশেপাশের আলো যেন নিঃশব্দে বিলীন হতে লাগলো। চারিপাশের উজ্জ্বলতা যেন তার পায়ের নিচে গলে যেতে থাকলো, যেন অন্ধকার তাকে অনুসরণ করে না, বরং তার ছায়া ছুঁয়ে আলোকে গিলতে থাকে। সে যেন কোনো মানুষ নয়, সন্ধ্যার কোল থেকে জন্ম নেওয়া এক অনাহত ছায়া পুরুষ, যার চলনে শব্দ নেই, কিন্তু চারিপাশের বাতাস ভারী হয়ে ওঠে একটা নিঃশব্দ হুঙ্কারের মতো তার পদচারণা। আর সেই ছায়া যেখানে পা রাখে সেখানে আলো আর সাহস দুটোই পিছু হটে। বারের দরজা ধীরে ধীরে খুলে যায় তার সামনে, আর সময় থেমে থাকে কিছু পলক, কারণ সে শুধু প্রবেশ করে না, সে যেন নিয়ে আসে এক অশরীরী পূর্বাভাস। লস অ্যাঞ্জেলেসের এই হিমেল রাতেও দ্য স্যাঙ্গুইন সেলার বারের গেটে দাঁড়িয়ে থাকা দুজন সিকিউরিটি গার্ড ঘামে ভিজে একাকার। কাঁপা কাঁপা হাতে একজনের পকেট থেকে রুমাল বের করলো, ধীরে ধীরে মুছে নিতে লাগলো কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। আরেকজন ইতস্তত করে পাশ ফিরল। অন্যজনের চোখে চোখ পড়তেই দৃষ্টির ভাষায় তারা বুঝে নিল, আজ হয়তো কোনো এক জীবন শেষ হয়ে যাবে এই বারের অভ্যন্তরে। কারণ তার আগমন মানেই বাতাসে জেগে ওঠে আতঙ্কের শীতল স্রোত। এই বারে সে যখন আসে, তখন কারো হাসি থেমে যায়, কারো গল্প অসম্পূর্ণ রয়ে যায়, আর কোনো এক অলিখিত তালিকায় আরও একটি নাম যোগ হয় অদৃশ্য নির্দয় এক বিচারের রায়ে। সিকিউরিটি গার্ডরা জানে তারা শুধু এক আগন্তুককে নয়, এক দুর্ভাগ্যকে দরজা খুলে ভিতরে পাঠালো। একজন গার্ড বিড়বিড় করে অস্পষ্টভাবে বলল, His arrival writes silence on someone else's final page. বারের সেই ভিআইপি রুমের দরজা হঠাৎ করেই খুলে গেল। অন্তরঙ্গ মুহূর্তে মেতে থাকা সেই লোকটার কান কড়া করে শব্দ ঢুকতে সে বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। নেশাগ্রস্ত গলায় জোর গলায় বলল, Which bastard, huh? Who the hell is bothering me at this hour? দরজার সামনে থেকে বজ্র গম্ভীর এক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, Your death. হাড় কাঁপানো শীতল সেই স্বর লোকটার শ্রবণেন্দ্রিয় আঘাত করতেই তার তাড়াহুড়ো শুরু হলো। ছোট প্যান্টে কোনোভাবে পরে শুষ্ক গলায় ঠোক গেলে দুই হাত দিয়ে চোখ ডলে দরজার দিকে তাকালো। প্রথমে অস্পষ্ট দেখতে পেল, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। হুডিতে ঢাকা মুখ, দরজা দিয়ে প্রবেশ করলো এক লম্বা চওড়া যুবক। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার লম্বা চওড়া কাঁধ আর গঠন স্পষ্ট বলছে সে পুরুষ। কিন্তু এত কড়া নিরাপত্তা, দরজা লক থাকার পরেও কিভাবে সে এখানে ঢুকলো তা বোধগম্য হলো না। বিছানা থেকে উঠে দাঁড়ালো কম্পিত হৃদয় নিয়ে, নিজেকে সামলে এক ধরনের দৃঢ় কণ্ঠে প্রশ্ন করলো, Who are you? What do you want here? যুবকটি ধীরে মাথা থেকে হুডি নামিয়ে তাকালো, তারপর বরফ শীতল স্বরে বলল, I want your life. কথাটা এমন ভঙ্গিতে বলল যেন এটা কোনো সাধারণ বাক্য, কিন্তু তা শুনে অর্ধবয়স্ক লোকটা থমকে গেল। অবচেতন মনে হাঁটুজোড়া কেঁপে উঠল তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বিস্ময় নিয়ে কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, লিওনার, দ্য মাফিয়া বস? একটু থেমে আবার অস্থির চিত্তে বলল, You are here, but how is that possible? Right now you are supposed to be in the boxing ring, and how did you even get inside? যেই মেয়েটার সঙ্গে এতক্ষণ মেতেছিল সে মুহূর্তেই মেয়েটি হঠাৎ মাফিয়া বস লিওনের পাশে এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে ভেসে উঠল এক তীব্র তাচ্ছিল্যের হাসি, আর কণ্ঠে জমে উঠল এক ধরনের শীতল কটাক্ষ। Standing at his bar, and you are questioning him about interring? How funny!
অর্ধবয়স্ক লোকটি প্রথমে হতবাক হয়ে মেয়েটার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে দিল যুবকের দিকে। অবশেষে অবিশ্বাস আর আতঙ্কিত কণ্ঠে বলল, হোয়াট ইজ দিস ইয়োর বার অ্যান্ড ইউ হ্যাভ ব্রট মি বাই ডিসিভিং মি? শেষের কথাগুলো মেয়েটার দিকে তাকিয়ে বলল, তার দৃষ্টিতে যেন আগুন ঝরছে, উত্তপ্ত, ক্ষুব্ধ এবং প্রতারিত হওয়ার দহন। মেয়েটা তাকে সিডিউস করে এখানে নিয়ে এসেছে। সে নিজেও জানে মেয়েদের ব্যাপারে তার দুর্বলতা নতুন কিছু নয়। আজ মনটা প্রফুল্ল ছিল, তাই বেশি না ভেবে মেয়েটার পেছন পেছন চলে এসেছিল এই বারে। অবশেষে শুনেছিল এই বারটা শহরের অন্যতম বিলাসবহুল এবং নিরাপত্তায় অত্যন্ত কড়াকড়ি। এখানে সির্ফ ইচ্ছে মতো ঢোকা যায় না। তবে এই বারের মালিককে সেই বিষয়ে কখনো কৌতূহল জাগেনি। আসলে ওদের মতো লোকেদের কাছে বার মানেই হচ্ছে ঝকঝকে আলো, ধোঁয়াটে বাতাসে মেশানো বিটের তালে মদ আর সঙ্গীতের মাতাল আমেজ, কখনো বা কোনো লোভনীয় ডিল, নয়তো অস্থায়ী সঙ্গের মোহ। এর বাইরে আর কিছুই ভাবার অবকাশ থাকে না তাদের। বারের মালিক কে, এই বার কাদের নিয়ন্ত্রণে চলে, এসব তথ্য জানা যেন বিলাসিতা, অপ্রয়োজনীয় কৌতূহল মাত্র। এত খুঁটিনাটি জানার সময় কোথায়? ওদের কাছে গুরুত্ব পায় কেবল মুহূর্তের আনন্দ, তা যতই দামে আসুক না কেন। এর আগেও দু একবার এখানে এসেছিল সে, কিন্তু একবারও মাথায় আসেনি জানার এই জাঁকজমক আর কঠোর নিরাপত্তার আড়ালে দাঁড়িয়ে থাকা আসল মালিক কে। আজও এসেছিল ঠিক আগের মতো, কিন্তু এবার এসে সে টের পাচ্ছে সব কিছু ঠিক আগের মতো নয়। এইবারের গভীর রাতের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার, যার দাম চোকাতে হতে পারে নিজের রক্ত দিয়ে। মেয়েটা লিওনারের কথার ফাঁদ পেতে তাকে এখানে এনেছে, তা এখন স্পষ্ট। এরপর কি হতে পারে তা বুঝতে পেরে সে আতঙ্কে চারিপাশে তাকিয়ে বিছানার একপাশে রাখা তার রিভলভারটা ছুটে নিয়ে নিতে চাইল, কিন্তু তার আগেই মেয়েটা শিকড় হেসে পা বাড়িয়ে ল্যাং মেরে তাকে ফ্লোরে ফেলে দিল আর রিভলভারটা নিজের হাতে তুলে নিল। ছিটকে গিয়ে পড়ে যেই না ঘুরে তাকালো, দেখে লিওনার ধীরে অথচ শিকারী দৃষ্টির মতো স্থির পায়ে এগিয়ে আসছে। তার পায়ের নিচে যেন মেঝেটা বরফে জমে গিয়েছে। চোখে আতঙ্ক ছাপিয়ে উঠছে। সে বসা অবস্থাতেই পেছাতে থাকলো, শরীরটা জড়সড়, গলা শুকিয়ে এলো। তারপর একটা শুষ্ক ঢোক গিলে কাপা কিন্তু জোর কণ্ঠে ইংরেজিতে উচ্চারণ করে বলল, লিওনার, do you even realize what you are doing? You are attacking the Secretary of Commerce, Daniel Benjamin. You won't get away with this. You will pay for it dearly. My bodyguards are right outside. বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অদৃশ্য অথচ অপ্রতিরোধ্য সাম্রাজ্য পরিচালনা করে আসছে এক নাম, লিওনার, অন্ধকার সাম্রাজ্যের সম্রাট। আবার কারোর কাছে লিওনার দ্য কিলিং মেশিন। তার নাম উচ্চারণই অনেক দেশের গোয়েন্দা সংস্থার ঘুম হারাম করে দেয়। বয়স মাত্র 30, অথচ তার নেতৃত্বে গড়ে উঠেছে এক ভয়ানক আন্তর্জাতিক সিন্ডিকেট। মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা আর বিরল খনিজ সম্পদ, লিথিয়াম, ইউরেনিয়াম, কোবাল্ট, এসবের অন্ধকার জগতের একচ্ছ অধিপতি সে। মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র বাণিজ্য, এগুলো তো শুধু তার খেলার ছোট্ট অংশ। লিওনারের আসল খেলা চলে বিরল খনিজ সম্পদের পাচারের সাম্রাজ্যে। লিথিয়াম, ইউরেনিয়াম এবং কোবাল্ট পৃথিবীর সবথেকে দামি ও কৌশলগত খনিজ সম্পদ। আফ্রিকার খনিগুলো থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বন্দর, ইউরোপের কালোবাজার আর এশিয়ার গোপন রুট, সর্বত্র ছড়ানো তারই অদৃশ্য জাল। সরকার প্রধানদের সে কিনে ফেলেছে, কেউ টাকার লোভে, কেউ প্রাণের ভয়ে আতঙ্কে মাথা নিচু করেছে। তবে একজনের সামনে এই জাদু কাজ করে না, ড্যানিয়েল বেঞ্জামিন, বর্তমান বাণিজ্য মন্ত্রী। অবশ্য এখানে অন্ধকার সাম্রাজ্যের সম্রাট লিওনারেরও লাভ ছিল। ড্যানিয়েল বেঞ্জামিন আপাতত দৃষ্টিতে একজন অভিজাত আমলা, কিন্তু ভেতরে এক লোভী ও কৌশলী শিকারী। তিনি জানেন এই খনিজ পাচার থেকে প্রতি বছর উঠবে শত শত মিলিয়ন ডলার। তাই তিনি লিওনারের সঙ্গে হাত মিলিয়ে গড়ে তোলেন একটি জাল কোম্পানি, লিও ইন্ডাস্ট্রিজ। কাগজে কলমে এটি একটি আন্তর্জাতিক খনিজ রপ্তানিকারক প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে এটি বিশ্বের সবথেকে বড় অবৈধ খনিজ পাচার চক্রের ঢাল।
কিন্তু ড্যানিয়েল বেঞ্জামিন চায় পুরো খেলাটা নিজের হাতে নিয়ে নিতে। লিওনারকে সরিয়ে ফেলে গণমাধ্যমে নিজেকে জাতির রক্ষক হিসেবে তুলে ধরে মাফিয়া সাম্রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া তার পরিকল্পনা ছিল। তাই যখন দেশের শক্তিশালী মাফিয়া বসদের মধ্যে কার ক্ষমতা বেশি তা প্রমাণ করার জন্য বক্সিং রিংয়ে লড়াই হয়, ড্যানিয়েল এমন এক ষড়যন্ত্র রচনা করে যাতে লিওনারকে মেরে ফেলা হয়। কিন্তু সে হয়তো জানে না, লিওনার শুধুমাত্র একজন মাফিয়া বস নয়, সে এক মাস্টার মাইন্ড, এক ভয়ঙ্কর দূরদর্শী বুদ্ধির অধিকারী, যে মাত্র 30 বছর বয়সে শত শত দেশের অপরিসীম নেটওয়ার্ক বিস্তৃত করেছে, গড়ে তুলেছে এমন এক অদৃশ্য শাসনতন্ত্র যা কোথাও স্পষ্ট নয়, কিন্তু সর্বত্র তার ছায়া রয়েছে। লিওনার চুপচাপ বসে থাকে, কিন্তু তার নজর সর্বত্র বিস্তৃত। প্রতিটি কোণের খবরই আগেভাগে পৌঁছে যায় তার কানে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে আগুন নেভাতে গিয়ে তেল ঢালা। কারণ লিওনারকে প্রতারণা করা যায় না, তাকে ভয় দেখানো যায় না। সে দানবীয় দূরদর্শিতা দিয়ে খেলা বদলে দেয়, শত্রুকে তার নিজের ফাঁদে ফেলতে জানে। ড্যানিয়েল বেঞ্জামিন ছক কষেছিল লিওনারকে সরিয়ে দাবার শেষ চাল দেবে, কিন্তু সে ভুলে গিয়েছিল লিওনার খেলে না, লিওনার খেলা বানায়। ঘরের বাতাস ভারী। মাফিয়া বস লিওনার ফোনটি হঠাৎ ভাইব্রেট করে উঠল। সে ধীরে ফোনটা হাতে তুলে নিল। ডিসপ্লে অন করতেই দেখতে পায় হোয়াটসঅ্যাপে আসা একটা মেসেজ ডিসপ্লেতে ভেসে আছে, ডান। মাত্র এক শব্দ, কিন্তু তাতে লিওনারের ঠোঁটের কোণে ফুটে উঠল এক তীর্যক শীতল হাসি। কোনো রিপ্লাই দিল না সে। ফোনটা প্যান্টের পকেটে রেখে এক হাতে বের করলো একটি স্বচ্ছ কাচের শিশি। ভেতরে রয়েছে ভয়ঙ্কর হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ড্যানিয়েল বেঞ্জামিন তখনও বুঝে উঠতে পারেনি কি ঘটতে চলেছে। তার চোখ হঠাৎই সেই শিশির দিকে যেতে চমকে উঠল। চোখ বড় বড় হয়ে উঠল আতঙ্কে। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু সেই মুহূর্তে লাস্যময় রমণীটা তার পা দিয়ে ড্যানিয়েলের পুরুষাঙ্গ চেপে ধরল। ব্যথায় চিৎকার করে উঠতেই লিওনার এক নিঃশব্দ ভঙ্গিতে এগিয়ে এসে অ্যাসিড ভর্তি পুরো শিশি তার মুখে ঢেলে দেয়। লিওনার তার মুখ চেপে ধরে ফিসফিসিয়ে হিসিয়ে বলল, এই লিওনারের সাথে বিশ্বাসঘাতকতা করে তুই তোর জীবনের সব থেকে বড় ভুলটা করেছিস। আর আমার ডিকশনারিতে ভুলের ক্ষমা বলতে কোনো শব্দ নেই। তুই ভেবেছিস লিওনার বোকা? হাস্যকর। তুই বুঝতে পারিসনি কখন তোর প্রতিটা চাল আমি আগে থেকেই পড়ে ফেলেছিলাম। আমার পিঠে ছুরি মেরে তুই গিয়েছিস ঠিক আমার শত্রুর কাছে, তার সঙ্গে হাত মিলিয়ে আমার রাজত্ব নাড়িয়ে দিতে চেয়েছিস। এবার বুঝবি বেঈমানের শেষ কেমন হয়। আজ তোর প্রতিটা চিৎকার, তোর গলে যাওয়া চামড়া আর তোর শেষ নিঃশ্বাস সব কিছু হবে প্রমাণ যে এই লিওনারকে ধোঁকা দিলে পরিণাম কতটা নৃশংস হতে পারে। ড্যানিয়েলের মুখের ভেতরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড ঢেলে দেওয়ার পর যেন মুহূর্তের মধ্যেই নরক নেমে এলো তার শরীরে। প্রথমে সে কাঁপতে শুরু করে, গলার শিরাগুলো ফুলে উঠে লাল থেকে নীল হয়ে যায়। তার চোখের সাদা অংশটা ধীরে ধীরে রক্তে রঙিন হয়ে উঠেছে। তার চোয়াল গলা সব গলে গলে গন্ধ ছড়াচ্ছে বাতাসে। চামড়ার নিচের পেশি যেন গুটিয়ে যাচ্ছে, হাড় ফুটে উঠছে, আর দাঁতের ভেতরে ছিটকে পড়ছে লাল স্রোতের ফোয়ারা। সে ছটফট করছে মেঝেতে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না মুখ দিয়ে। তার কণ্ঠনালী পুড়ে গিয়েছে, চিৎকার করার ক্ষমতা আর নেই। ঘরে তখন একটাই শব্দ, ভেজা গোঙানি ছটফটানি আর হাড় ঘষাঘষির কুৎসিত শব্দ। আর লিওনার? সে এক কোণে দাঁড়িয়ে আছে স্থিরভাবে। চোখে কোনো ঘৃণা নেই, না আছে উত্তেজনা, শুধু ঠান্ডা নির্মম দৃষ্টি। তার মুখের রেখাগুলো এক বিন্দুও নড়ছে না, যেন এটা তার কাছে একটা নিষ্প্রয়োজনীয় কাজ, একটা বেঈমানকে শুধুমাত্র সঠিক স্থানে পৌঁছে দেওয়া। শেষে ড্যানিয়েলের হাত দুটো হালকা কেঁপে থেমে যায়, পা থেমে যায়, শরীর নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে, হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রুম ছেড়ে বের হয়ে যাচ্ছিল লিওনার। তার চোখে সেই চিরচেনা হিমশীতল দৃঢ়তা, মুখে অভিব্যক্তির লেশমাত্র নেই। কিন্তু হঠাৎ ধাতব ঠান্ডা কিছু যেন তার মাথার ঠিক পেছনে ঠেকল। লিওনার থেমে গেল। পেছন ঘুরতেই দেখতে পেল সেই সফেদ লাস্যময় রমণীটিকে। চোখে বিদ্রুপ,
ঠোঁটের কোণে বিষাক্ত এক বাঁকা হাসি। সে নিঃশ্বাস টেনে ঠান্ডা অথচ ঝাঁঝালো ইংরেজি স্বরে বলে ওঠে, তোমার জন্য নিজের জীবনটা বাজি রেখে সব করলাম আমি, আর এখন তুমি আমার পাত্তা না দিয়ে চলে যাচ্ছ? এটা মাফিয়া বস লিওনারের কাছে আশা করিনি। লিওনার সামান্য ভুরু কুঁচকে তাকালো, কিন্তু চোখে এক ফোঁটাও বিস্ময় নেই। তার ঠোঁট ছুঁয়ে নিঃসৃত হলো শীতল নির্লিপ্ত এক কণ্ঠ। এই মাফিয়া বস লিওনার কখনো কারোর পাওনা বাকি রাখে না। বলো, কি চাই তোমার? মেয়েটা রিভলভারের নলে আলতো করে ফু দিয়ে বলল, আমার টাকা চাই না, পাওয়ারও না। আমি শুধু তোমার সাথে অন নাইট স্ট্যান্ড করতে চাই। শুনেছি মাফিয়া বস লিওনার যত বড়ই খারাপ হোক, এখনো কোনো নারী তার ছোঁয়া পায়নি। সেই ছোঁয়াটা আমি পেতে চাই। এবার তার কণ্ঠে লোভ আর কামনার মিশ্র সুর, চোখে এক ধরনের দম্ভ। কিন্তু পরের মুহূর্তেই ঠাস এক ঝটকায় লিওনার ঘুরে দাঁড়ায়। বিদ্যুতের গতিতে মেয়েটার হাত থেকে রিভলভার ছিনিয়ে নেয় এবং চোখের পলক ফেলার আগেই তার কপালে ঠেকিয়ে ট্রিগার টিপে দেয়। রক্তের উষ্ণ ফোয়ারা ছুটে ওঠে আর মেয়েটার চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়। সে ঝাঁকুনি খেয়ে ছিটকে পড়ে যায় মেঝেতে নিথর হয়ে। জীবনের সব লোভ আর আকাঙ্ক্ষা যেন মুহূর্তেই মুছে গেল তার চোখ থেকে। লিওনার ধোয়া ওঠা রিভলভারের নলে আবার ফু দিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটায়। তারপর শীতল গম্ভীর্যপূর্ণ কণ্ঠে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে ওঠে, কোথাকার কোন নোংরা কীট এসে লিওনারকে ছুতে চায়? তোর তো আসল পাওনা এটাই, মৃত্যু। নারী এক রহস্যময় নদী, বাইরে শান্ত, ভেতরে ভয়ঙ্কর ঘূর্ণি। তার কোমলতা মোহ জাগায় আর ছলনা নিঃশব্দ বিষের মতো ছড়ায়। যেই পুরুষ একবার এই মায়াজালে জড়ায়, সে বোঝে নারীর প্রেম কতটা গভীর আর কতটা ধ্বংসাত্মক। যেই পুরুষ নারীতে মেতেছে, সে স্বেচ্ছায় নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছে। আর এই লিওনার কখনো নারীর মায়ায় জড়িয়ে নিজের দুর্বলতা তৈরি করে নিজের ধ্বংস ডেকে আনার মতো বোকামি করবে না। লিওনার হাতের ফোনটা তুলে নিল। ঠান্ডা নির্বিকার চোখে স্ক্রিনে কিছু লিখে কারোর কাছে একটা মেসেজ পাঠালো। মেসেজটা শেষ করেই সে মাথায় পুনরায় হুডি পরে নিল। একবারও পেছন ফিরে না তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দেহ দুটোর দিকে একটু ভ্রুক্ষেপ না করে। ঘরটা নিস্তব্ধ, কেবল বাতাসে ছড়িয়ে আছে বারুদের গন্ধ আর তাজা রক্তের ধাতব কষ্টকর গন্ধ। দুটো মৃতদেহ পড়ে আছে, একটা মুখ নিচের দিকে আর একটা ছাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে, যেন শেষ মুহূর্তেও ভয় আর অবিশ্বাসে থেমে গিয়েছিল চোখের পাতা। লিওনারের পায়ের শব্দ মিলিয়ে গেল করিডোরের অন্ধকারে, রেখে গেল শুধুই মৃত্যু, আতঙ্ক আর এক চিলতে ঠান্ডা নীরবতা। হাই গাইস, তোমাদের কাছে নতুন গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট না, সো ভুল ত্রুটি সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ, বাই বাই।